কেমন আছো ছাত্রছাত্রীরা? সবাই ভালো আছো আশা করি। আমি জাকির হোসেন, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আজকে আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ের মানচিত্র অনুশীলনী নিয়ে কথা বলবো। আমাদের মাধ্যমিক স্তরের ভূগোলের একটা অন্যতম টপিকস বা বিষয় হচ্ছে মানচিত্র অনুশীলন। আমরা জানি আমাদের সিলেবাসে, আমাদের ফাইনাল পরীক্ষাতেও 10 নম্বরে একটা মানচিত্র থাকবে ভারতের। আমাদের আঞ্চলিক ভূগোল থেকে শুধুমাত্র আমাদের ম্যাপ পয়েন্টিং করতে হয়, আমরা জানি। আঞ্চলিক ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন টপিক্সের উপর এটা খুবই ভাইটাল একটা আমাদের ক্লাস আজকে। আমরা সকলেই ক্লাস শুরুর আগেই আমরা প্রথমেই হাতে ম্যাপ পয়েন্টিং, রুল, রাবার, পেন্সিল রাখবো এবং প্রয়োজনীয় কিছু বিষয় আমরা সেখানে দেখে দেখে পয়েন্ট আউট করার চেষ্টা করব, যাতে আমরা পরবর্তীতে সেটা সহজেই করতে পারি। তারপর আমরা খাতাপত্র সব নিয়ে বসো, সঙ্গে ভারতের ম্যাপ না থাকলে একটা সাধারণভাবে ম্যাপ এঁকে নাও হাত দিয়ে। আমি এঁকে দেখাবো কিভাবে ম্যাপ আমাদের আঁকতে হবে। তারপরে আমরা ভারতের আঞ্চলিক ভূগোল থেকে যে সমস্ত রিলেটেড ম্যাপ পয়েন্টিং আমাদের করতে হয়, সেগুলো আমাদের কিভাবে করলে কতটা মনে থাকবে, বা আমরা কিভাবে সেটাকে অঙ্কন করব বা পয়েন্ট আউট করব, তার সঠিক বিষয় বা পদ্ধতিটা কি, আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। মোট বিষয়ে আমরা শুধুমাত্র মানচিত্র বলতে একটা কোনো বিষয়ের উপর না, আমরা সামগ্রিকভাবে আমাদের দশম শ্রেণীর সিলেবাসের মধ্যে যে সমস্ত ম্যাপ বা মানচিত্র আমাদের অনুসরণ করতে হয়, সেই বিষয়গুলোকে আমরা আজকে বেশি লক্ষ্য করবো বা নজর দেবো সেগুলোর উপর। চলে আসি আমরা ভারতের যে আমাদের ভূগোলের আঞ্চলিক ভূগোল যে সিলেবাসটা আমরা সকলেই জানি। প্রথমে ভারতের রাজনৈতিক রেখা মানচিত্রের অনুশীলন আছে। পরের আমাদের চ্যাপ্টার আছে ভারতের ভূপ্রকৃতি, বিভিন্ন যে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, সেই বিভাগগুলোর প্রত্যেকটার মানচিত্র অনুশীলন। ভারতের নদ নদী, ভারতের জলবায়ুর উপর যে সমস্ত পার্ট আছে সেগুলো, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের কৃষি, তার মধ্যে ধান, গম, ইক্ষু, চা, পাট যা আমাদের সিলেবাসে আছে। শিল্প, বিভিন্ন ধরনের শিল্প, কার্পাস শিল্প, লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, বিভিন্ন ধরনের শিল্প কারখানাগুলো কোথায় অবস্থান করছে তার আমাদের কেন্দ্রবিন্দুগুলো জানতে হবে। শহর, নগর এবং বন্দর, এই সমস্ত মিলিয়ে আমাদের যে 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকবে, আমরা আশা করি এগুলোর মধ্যেই 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং পেয়ে যাব। এবার আমরা চলে আসি রাজনৈতিক। প্রথমত আমরা ভারতের মানচিত্রটা যদিও পেয়ে যাব পরীক্ষার, আমাদের সেটা সার্ভ করা হবে পরীক্ষাতেই, তবু আমরা কি করে ভারতের মানচিত্রটা অঙ্কন করতে পারবো সহজে, একটা সিম্পল ভাবে, সেটা আমরা একটু লক্ষ্য করবো এখনই। প্রথমেই আমরা ভারতের রেখা মানচিত্রের উপর দিকটা, উত্তর দিক, উত্তর দিকটা আমরা শুরু করেছিলাম। আমরা খুব তাড়াতাড়ি সহজে যাতে একটা আমরা ছবি অঙ্কন করতে পারি, খুব একটা সময়ও লাগবে না আশা করি। আমরা একটু জাস্ট ভারতের মানচিত্রটা আঁকার চেষ্টা করলাম খুব দ্রুত। এবার আমরা এরকম একটা ম্যাপ পরীক্ষার মধ্যে পেয়ে যাব। আমরা এবার কি করে সেটাকে উপস্থাপন করব, এটাই আজকে আমাদের মূল বিষয়। আমরা সবাই কম বেশি চর্চা করেছি, আজকে একটু ভালো করে শুনবো কি করে আরো ভালো করে করলে আমাদের নিট এন্ড ক্লিন এবং পারফেক্ট উত্তরটা হবে, যাতে আমাদের নাম্বার কাটা যাবে না। আমাদের তাহলে এইভাবে একটা আমাদের মানচিত্রের আকার থাকবে। আমাদের কোশ্চেনে যা আছে ক, খ, গ ইত্যাদি করে লেখা থাকবে, বা 1, 2, 3 যাই থাক না কেন, আমরা সেইগুলোকে পাশাপাশি ম্যাপের যে ডান দিকটা যে পোরশনটা যেটা বাউন্ডারির মধ্যে আছে, সেইখানে আমরা ইন্ডেক্স প্রতীক চিহ্ন হিসাবে সেখানে আমরা
দেখাবো পরপর আমি কি কি দেখাতে চাইছি। সেইটা হচ্ছে আমাদের সিস্টেম। এবং এই মানচিত্র করার আগে আমাদের প্রথমে জানতে হবে, একটা জ্ঞান ধারণা থাকতে হবে কি মানচিত্রের উপর দিক থেকে আমরা কি বলছি, নিচের দিক থেকে আমরা কোন দিক বলছি, ডান দিকটা কি বলছি, বাম দিকটা কি বলছি। এটা একটা খুব ভাইটাল বিষয়, কারণ আমাদের অনেক সময় আসে পূর্ব ভারতের লৌহ শিল্প কেন্দ্র, দিল্লি কোথায় আছে, বেঙ্গালুরু কোথায় আছে, তাহলে আমরা সাইডটা দেখব ভারতের কোন দিকটায়, তারপরে আমরা সেই জায়গাটার দিকে যাব। প্রথমত তাহলে উপর দিকটা মানে হচ্ছে আমাদের এটা নর্থ সাইড, সবাই জানি এটা সাউথ, এটা ইস্ট, এদিকটা হচ্ছে ওয়েস্ট। এইটা আমাদের কনসেপশন ধারণা রাখতে হবে, নানা বুঝতে পারবো না কোন দিকটায় আছে। আমি বললাম পূর্ব ভারতের একটি লৌহ শিল্প কেন্দ্র, তোমরা দেখলে উত্তর ভারতের দিকে, তাহলে আমাদের ভারত সম্পর্কে জ্ঞানটাই নেই কোন দিকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক এইভাবে আমরা এটা মনে রাখবো। এবং আমরা সবাই জানি ভারতের যে রেখা মানচিত্রের বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর এবং ভারত মহাসাগর। এবার আমাদের বিষয় চলে আসি, প্রথমত আমরা ভারতের রাজনৈতিক মানচিত্রের প্রেক্ষাপট দিয়ে কয়েকটা জায়গা আমরা যেমন পয়েন্ট আউট করতে শিখব। ভারতের মানচিত্র রাজনৈতিক প্রত্যেকটা রাজ্য, অঙ্গরাজ্য, প্রত্যেকটার যে রাজধানী ক্যাপিটাল শহর আমাদের আছে, এবং সিলেবাসের শেষের দিকে আমাদের আছে শহর, নগর, বন্দর, সেখানেও পাবো সেই বিষয়গুলো। আমরা যদি বলি আমাদের একের কো আমরা কিভাবে করলে পরে সঠিক আমাদের হবে, কোন জায়গাটা মানে কিভাবে আমরা পয়েন্ট আউট করব। আমি একটা কোশ্চেন ধরে নিলাম আমাদের দিল্লি ম্যাপ পয়েন্টিং এসছে, আমার 1 নম্বর কোশ্চেন আছে দিল্লি। আমি তাহলে দিল্লি কিভাবে কোন জায়গাটাকে পয়েন্ট আউট করবো এবং আমি সেখানে কি লিখবো। আমরা এবার দেখবো দিল্লি উত্তর ভারতে অবস্থান করছে, আমাদের ভারতের রাজধানী। দিল্লিটা কোথায়? উত্তর ভারতের কোন পোরশনটাতে আমাদের মনে রাখতে হবে। আমরা নেপালকে দেখালাম, ঠিক এইখানে ভারতের যে মিডল, যে মাঝখানে যে এই জায়গাটা জম্মু কাশ্মীরের মাথায় এবং কন্যাকুমারী এই জায়গাটাকে আমরা যদি স্ট্রেট ভাবে দেখি, এবং এই যে নেপালের যে বাউন্ডারি দেখতে পাচ্ছি সেটা যদি এইভাবে আমরা স্ট্রেট দেখি, তার মিডল জায়গাটাতে এই পোরশনটাতে আমরা দিল্লিকে দেখতে পাবো। তাহলে দিল্লি আমি পয়েন্ট আউট করলাম। এবার আমি এখানে কি লিখবো, দিল্লি লিখবো না কিভাবে লিখলে আমাদের সঠিক হবে? আমরা সেখানে 1 নম্বর দিয়ে দিলাম। কি ইন্ডেক্সে আমি 1 নম্বরে দিল্লি বলেছি। তাহলে এখানে দিল্লি যদি আমি লিখি তাহলে জায়গাটা একটু অপরিষ্কার হয়ে যাবে, খারাপ লাগবে দেখতে, অনেক কিছু সেখানে আমাদের পয়েন্ট আউট করতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তার জন্য আমরা এই ইন্ডেক্সের মধ্যে যে নাম্বারটা দেখাচ্ছি সেই নাম্বারটি আমরা ম্যাপের মধ্যে আমরা দেখাবো যাতে এইটা পরিষ্কার থাকে। আমরা যারা মাস্টারমশাইরা আছি, যারা পরীক্ষকরা থাকবো, তারা নিশ্চয়ই এটাকে আমরা ফলো করবো। 1 নম্বর মানে এখানে 1 নম্বর কি বলতে চাইছি দিল্লি। আমি যদি 2 নম্বরে বলি বেঙ্গালুরু, যাকে আমরা বেঙ্গালুরু বলছি, আমাদের সিলিকন ভ্যালি যাকে আমরা বলছি, ইম্পর্টেন্ট জায়গা একটা, ইলেকট্রনিক সিটি বলা হয় যাকে, আমরা বেঙ্গালুরু এই পজিশনে বেঙ্গালুরুকে পেলাম। কি দিলাম সেখানে 2 নম্বর লিখে দিলাম। এরকম করে ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী, বড় শহর, বন্দর, এগুলোকে আমাদের এইভাবে করে সেইখানে নাম্বারটা দিতে হবে। নেক্সট আমরা চলে আসি ভারতের ভূপ্রকৃতি। যখন আমরা ভারতের ভূপ্রাকৃতিক ভাগ পড়বো, ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া, তখন আমরা দেখবো ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগকে ভাগ করা হয়েছে কোনো বইয়ে 5 ধরনের, কোথাও 7 ধরনের, যে ভাগগুলো আমরা পেয়েছি সেখানে পাবো উত্তর ভারতের বিশাল সমভূমি, উত্তরে পার্বত্য অঞ্চল, পূর্ব মধ্য ভারতের উচ্চভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, উপকূলের সমভূমি ইত্যাদি, এগুলো আমরা পেয়েছি। সেখানে এবার আমরা দেখাবো কোন জায়গায় আমাদের পরীক্ষায় এসে ধরে নিলাম আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বত 3 নম্বর আমি তার কোথায় দেখাবো? এই পর্বত তো আর দিল্লির মতো জায়গা না, একটা উঁচু নিচু ঢেউ খেলানো একটা ভূপ্রকৃতি। সেখানে আমরা পাবো আরাবল্লী পর্বত কোন জায়গায় আছে, রাজস্থান, গুজরাট এর মাথাতে আমরা এইভাবে আরাবল্লী পর্বতটাকে দেখাতে পারি। আঁকা হয়ে গেল। কত নাম্বার? 3 নম্বর। 3 নম্বর দিয়ে দিলাম আরাবল্লী পর্বত, এইখানে অপরিষ্কার হবে না। আমরা নেক্সট 4 নম্বরে কোন একটা
যেখানে আমরা ধরলাম বলছে K2 শৃঙ্গ। K2 কোথায় আছে? K2 শৃঙ্গ আমরা কত নম্বরে? 4 নম্বরে। এখানে আমরা 4 নম্বর লিখে দিলাম K2। আমাদের কোশ্চেন এসছে 5 নম্বরে ধরলাম উত্তর সরকার উপকূল। উপকূল তাহলে যখন আমরা উপকূলটা পড়তে যাচ্ছি তখন আমরা ঠিক দেখছি উপকূলটা আমরা পড়ার সময় দেখেছি একটা পূর্ব উপকূল একটা পশ্চিম উপকূল, দুটি ভাগ। পূর্ব উপকূল হচ্ছে বঙ্গোপসাগরের দিকে, পশ্চিম উপকূল হচ্ছে আরব সাগরের দিকে। এবার পূর্ব উপকূলে যখন আমরা ডিভিশনগুলো পড়বো, ভাগগুলো পড়বো, তখন আমরা নিশ্চয়ই দেখবো সেখানে উত্তর সরকার উপকূল আছে। আর উত্তর সরকার উপকূল কোথায় আছে সেটা আমরা একটু আবার লক্ষ্য করব। এই যে চিল্কা হ্রদ দেখতে পাচ্ছি, এই চিল্কা হ্রদ থেকে এই জায়গাটা, এই পর্যন্ত জায়গাটা আমরা উত্তর সরকার উপকূল, অর্থাৎ 5 নম্বর এই জায়গাটা আমরা দেখালাম উত্তর সরকার উপকূল। ঠিক ক্রমে অন্যান্য উপকূলগুলো আমরা দেখাবো। উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল, বছর যেখানে দুবার বৃষ্টিপাত খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা আমরা করমণ্ডল উপকূল দেখালাম এখানে। তাহলে এইভাবে আমাদের একে একে করে শিখতে হবে। ভারতের আরো অন্যান্য যে সমস্ত ভূপ্রকৃতি বিভাগের বিষয়গুলো আছে, আমরা ইম্পর্টেন্ট জায়গা, ভারতে একটি মাত্র মরুভূমি আমরা সবাই জানি, কি নাম? থর মরুভূমি রাজস্থানে অবস্থান করছে। সেটা কোথায় আছে? এক বাক্যে আমরা এখানে একটা কোনো চিহ্ন দিয়ে আমরা দেখালাম এই জায়গাটা হচ্ছে কি? থর মরুভূমি। তার কত নম্বর এটা? 6 নম্বর পয়েন্ট। থর মরুভূমি হয়ে গেল। এবার আমরা চলে আসি নদ নদী। ভারতের নদী যখন পড়বো আমরা তখন আমরা দেখব উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, আবার দক্ষিণ ভারতের নদীগুলো পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, একে একে বিভিন্ন ধরনের নদীগুলোর আমরা ব্যাখ্যা বর্ণনা পড়বো। সেই ক্ষেত্রে আমরা পাবো, যদি আমাদের বলে গঙ্গা নদী, আমাদের এসছে গঙ্গা নদী। তাহলে গঙ্গা নদী আমরা কিভাবে দেখাবো? নদীও কি দিল্লির মতো দেখাবো? না। নদীও কি পর্বতের মতো দেখাবো? না। নদী একটা, তার যে পথ, তার যে গতিপথ, সেই ওয়েটা কোন দিক থেকে কোন দিকে গেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা জানি গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে গঙ্গা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই হচ্ছে আমাদের গঙ্গা নদীর গতিপথ। আমরা দেখাবো এটাও কি গঙ্গা নদীর জলটা কোন দিকে বয়ে যাচ্ছে, তার ডিরেকশনটা কোন দিকে। আমাদের সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে এই জলটা আমাদের উত্তর থেকে ঠিক এরকম করে নেমে আস্তে আস্তে করে কোথায় প্রবাহিত হয়ে চলে গেছে। লাস্ট অব্দি গঙ্গা নদী কোথায়? বঙ্গোপসাগরে পড়েছে। তারপরে সেখান থেকে ভাগীরথী চলে গেল আমাদের উপকূলে এসে কোথায়? আরব সাগরে এসে নিতে হলো। আমরা দেখাবো মেইন জায়গাটা কোথায় গেল, এই গঙ্গা নদী। যদি বলে মহানদী, খুব ইম্পর্টেন্ট জায়গা একটা, তাহলে এখানে 7 নম্বর আমাদের এটা পয়েন্ট ছিল। 7 নম্বর গঙ্গা নদী। 8 নম্বরে মহানদী, এটাও একটা অন্যতম নদী। মহানদী, মহানদী একটা পয়েন্ট আউট করে একটা অন্যতম একটা আমাদের স্কোপ আছে, যেটা আমাদের খুব সহজে মনে থাকবে। আমরা সবাই জানি ভারতের চিল্কা একটা হ্রদ, যে হ্রদটা এই যে ভারতে দেখবে এখানে উড়িষ্যাতে আছে, এখানে একটা ছোট্ট এরকম খাঁজ কাটা জায়গা আছে ভারতের, সেটা হচ্ছে চিল্কা হ্রদ। তার ঠিক উপর জায়গাটা হচ্ছে মহানদী। এখানে একটা বদ্বীপের মতো দিবে, এটাতে বদ্বীপ সৃষ্টি হয়। মহানদী আমরা কোথায় কোথায় গেল আর দেখানোর দরকার নেই, এইরকম দিয়ে এই জায়গাটা পড়েছে বদ্বীপ, চিল্কা হ্রদের জাস্ট উপরে কোন দিক থেকে জলটা এসছে এবং কোথায় গিয়ে পড়েছে? বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই আমাদের অ্যারোটা এখানে দেখাতে হবে। সেটা নাম্বার কত ছিল? না 8 নম্বর। আমরা 8 নম্বর দেখলে বলবো কি 8 নম্বর কি ছিল? মহানদী ছিল। একে একে আমরা এরকম গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, আমরা পরপর চলে আসবো। এখানে লুনি নদী চলে গেছে। যদি বল লুনি নদী কোথায়? 9 নম্বর জায়গা আমি এখানে ছিল, লিখে দিলাম লুনি। তাহলে এই নদীটা লুনিতে এখানে এসছে, এটা কত নম্বর? 9 নম্বর। ঠিক এরকমই নর্মদা, মাহে নদী, নর্মদা নদী, তাপ্তি নদী, এরকম করে আমাদের মাহে, নর্মদা, তাপ্তি এগুলো সব আরব সাগরে পড়েছে, এগুলো সব বঙ্গোপসাগরে পড়েছে। আমরা নদীর ক্ষেত্রে অবশ্যই ডিরেকশনটা দেবো, নদীর জলটা কোন দিকে বয়ে যাচ্ছে অবশ্যই দেখাতে হবে, না হলে কিন্তু আমরা
বোঝাতে পারবো না জলটা এদিক যাচ্ছে না ওদিক যাচ্ছে। চলে আসি ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু কনসেপ্টটা আমরা পড়বো। নিশ্চয়ই ভারতের টোটাল জলবায়ু কি মৌসুমী জলবায়ুর দেশ ভারত। মৌসুমী হলো কোন জায়গায় কিরকম বৃষ্টি হয়, কোন জায়গায় কিরকম গরম, আমরা যখন এটা দেখবো আমরা দেখতে পাচ্ছি এখানে কি বললো আমাদের যে জলবায়ু অঞ্চলকে ভাগ করা হয়েছে ভারতকে, তার মধ্যে একটা নাম বলে দিলাম পার্বত্য অঞ্চলের জলবায়ু। পার্বত্য অঞ্চলের জলবায়ু কোন জায়গাটায় না, নিশ্চয়ই উত্তরের বিশাল যে পার্বত্য অঞ্চল, এই দিকে হচ্ছে আমাদের পার্বতীয় জলবায়ু অঞ্চল। আমরা যখন বলবো কি উষ্ণ মরু জলবায়ু অঞ্চল ভারতের, উষ্ণ মরু, তাহলে উষ্ণ মরু, মরু আমাদের একটি মাত্র থর মরু, নিশ্চয় আবার ওই জায়গাটাতেই আমরা দেখাতে পারি এই জায়গা হচ্ছে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। তাহলে কয়েকটা বিষয় আছে আমাদের একবার মনে রাখলে পরে আমাদের সেটাকে অনেকবার আবার অনেক জায়গায় আমরা সেটাকে দেখাতে পারি। নিশ্চিতভাবে আমাদের এইটা একটু মনে রাখতে হবে, আমরা কয়েকটা বিষয়কে পয়েন্ট আউট করবো কি কয়েকটা এরকম ভারতের বিভিন্ন রকম জায়গা আছে, বিভিন্ন পয়েন্ট আছে যেগুলো একাধিক জায়গায় আমরা ব্যবহার করতে পারি। তাহলে পড়াশোনার একটু নজর রাখতে হবে কোন জায়গাটা সেটা। ঠিক এরকম যেটা আমরা বললাম থর মরুভূমি পড়লাম, দেখালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো এইটা থর মরুভূমি। এখানে আমরা দেখলাম সেটা আবার উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। আবার যদি আমরা মৃত্তিকাতে পড়ি, মৃত্তিকা তোমার ম্যাপ পয়েন্টিং রাশি, তাহলে মৃত্তিকা এখান থেকে যদি বলা হয় কি উষ্ণ মরু মৃত্তিকা বা মরু মৃত্তিকা, তাহলে মরু মৃত্তিকা আবার সেই জায়গাটাই আবার পয়েন্ট হবে। ঠিক এরকম করে আমরা যখন দেখবো এখানে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, পার্বত্য অঞ্চলের মৃত্তিকা মানে চলে যাবো। তাহলে আমরা চলে গেলাম হচ্ছে জলবায়ু অঞ্চল কি করে পাঠ করা যাবে সেখানে। এবার ভারতের মৃত্তিকা, ভারতের মৃত্তিকা সারা ভারতে একই ধরনের মৃত্তিকা না, সবাই জানি ভারত একটা বৈচিত্র্যপূর্ণ দেশ, ভাষা, ধর্ম, জাতি, মৃত্তিকা, গাছপালা, উদ্ভিদ ইত্যাদি সব ধরনেরই হচ্ছে বিভিন্নতা রয়েছে, একই ধরনের নয়। যদি আমরা বলি ভারত হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ, ঠিকই তার ছাড়াও আমরা দেখতে পাচ্ছি এক একটা জায়গায় ভারতে বিভিন্ন বিভিন্ন ধরনের জলবায়ু বিরাজ করছে, বিভিন্ন ধরনের উষ্ণতা, বিভিন্ন ধরনের তাপমাত্রা। আমরা সেই জন্যই এইগুলোকে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন ধরনের মাটিতে যেমন বিভিন্ন উদ্ভিদ জন্মায়, এবার সেই উদ্ভিদগুলো আমরা যখন পড়ছি কি ভারতের স্বাভাবিক উদ্ভিদ, সেখানেও দেখতে পাবো কেন এখানে চিরউদ্ভিদ, কেন এখানে পর্ণমোচী ইত্যাদি ভাবে আমরা ভাগ করেছি, সেইগুলো আমরা দেখাচ্ছি। কি হচ্ছে তাহলে ভারতের মৃত্তিকা। এবার আমাদের কোশ্চেন এসছে 10 নম্বর কোশ্চেন, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল যেখানে কার্পাস চাষ খুব ভালো সবাই আমরা জানি, খুব ইম্পর্টেন্ট জায়গা। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল হচ্ছে ভারতের এই জায়গাটাকে যদি আমরা এইরকম করে দেখাই সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কত নম্বর সেটা ছিল 10 নম্বর। 10 নম্বর ভিতরে লিখে দিলাম, বা কেউ যদি মনে করো এই জায়গাটা আমি কোনো একটা সেট করে দেবো তাও দিতে পারো, অসুবিধা নেই। মেইন জায়গাটা আমার কি দেখাতে চেয়েছি আমি না ভারতের কৃষ্ণ মৃত্তিকা এই জায়গাটা। যদি বলে এখান থেকে আমরা চলে যাবো পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, আবার সেই পার্বত্য অঞ্চল মৃত্তিকা, পার্বত্য অঞ্চল কোন দিকে আছে মরু মৃত্তিকা, মরু মৃত্তিকা চলে যাব। এইভাবে আমরা একটার সঙ্গে একটা চেন ওয়াইজে পড়ে থাকবো, যেখানে আমাদের একটা বিষয় বিভিন্ন জায়গায় আমাদের ভারতের তো আর বাইরে আমরা পড়ছি না, ভারতের মধ্যেই পড়ছি। তাহলে ভারতের মধ্যে যে সমস্ত টপিক বিষয়গুলো আমাদের আছে সেই বিষয়গুলোকে আমরা একটু যদি মনোযোগ সহকারে শুনি, পড়ার সময় বুঝি, তাহলে সেই জায়গাগুলোকে আমরা মনে রাখতে পারবো। বারে বারে বলা হচ্ছে একটা জায়গা আমাদের বিভিন্ন জায়গায় আমরা ম্যাপ পয়েন্ট হিসেবে দেখাতে পারি বিভিন্ন ভাবে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে আমরা যখন বলবো সুন্দরবন, একটা আমাদের কোশ্চেন এসছে, ধরে নিলাম 11 নম্বর কোশ্চেন আছে সুন্দরবন, বা এখানে আমরা ম্যানগ্রোভ অরণ্য নামে আমরা চিনি। ম্যানগ্রোভ অরণ্যটা কোথায় আছে? পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে। এই জায়গাটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, এই যে ব্ল্যাক করে দেওয়া আছে ডিপ করে, সেই জায়গা ম্যানগ্রোভ অরণ্য। এটার নাম্বার কত না 11 নম্বর। আমি 11 নম্বর দেখলেই বুঝতে পারবো সেই জায়গাটা ম্যানগ্রোভ অরণ্যের ওখানে আছে কিনা। আমরা তারপর চলে আসবো কৃষি। ভারতের অর্থনীতি ভূগোলের মধ্যে পড়ে গেল আবার কৃষি। কৃষি বিভিন্ন ধরনের আমাদের কৃষি ফসল চাষ করা হয়, তার মধ্যে আমাদের সিলেবাসে আছে ধান, গম, ইক্ষু, কার্পাস, চা, কফি বিভিন্ন। এখানেও আমরা মনে রাখবো কি ধান কোন জায়গায়, আমি আরেকটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, সেইখানে অন্যান্য ভাবে একটু অন্য বিষয়গুলো আলোচনা করব।
ধরে নিলাম আমরা আরেকটা ছবি আনলাম ভারতের। এইখানে কয়েকটা বিষয় দেখাবো। এবার ভারতের অর্থনীতি ভূগোলের মধ্যে ধান উৎপাদক অঞ্চল, আমরা ধান পড়বো, ধানের ভৌগোলিক অবস্থান পড়বো, ধান কোন কোন পরিবেশে ভালো হয়, আমরা যখন যেই চ্যাপ্টারটা পড়বো সেটাকে আমরা মনে রাখবো। ঠিক পাশাপাশি তার সঙ্গে আমরা তার লোকেশনটা, তার অবস্থানটা কোথায় আছে, আমি ভারতের ধান পড়ছি, ভারতের ধান উৎপাদনে কি কি পরিবেশের প্রয়োজন হয়, কি কি ভৌগোলিক পরিবেশের প্রয়োজন আমরা দেখলাম, মৃত্তিকা, আর্দ্রতা, উষ্ণতা, বৃষ্টিপাত, শ্রমিক আর কিছু যা যা লাগে সবগুলোই। এবার আমরা চলে আসি ভারতের ধান উৎপাদক অঞ্চল, ডিস্ট্রিবিউশন, কোথায় কোথায় আমরা বেশি ধান উৎপাদন হয় ভারতের মধ্যে। আমরা নিঃসন্দেহে জানি পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা অন্যতম জায়গা। শুধু পশ্চিমবঙ্গ নয়, ওড়িশা, বিহার আর যে সমস্ত জায়গাতে বেশি হয়, আমরা কি দেখাবো, বড় একটা বড় জায়গা আকারে, সেটা হচ্ছে এইরকম একটা জায়গা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, এই সমস্ত জায়গা আমরা একটা কনভার্ট করলাম। এই জায়গাটা হচ্ছে ধান উৎপাদক অঞ্চল। তাহলে এইখানটা আলাদা করে লিখলাম কি, ধান উৎপাদক অঞ্চল। আমাদের যদি এদিক একটু সরে যায় বা ওদিকে একটু নেমে যায় তাতে কোনো আপত্তি নেই, বিষয়টা হচ্ছে আমাদের মেইন জায়গাটাকে দেখাতে হবে, ধান ওই জায়গাটায় মোস্টলি হয় কিনা সেই জায়গাটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা ধান উৎপাদক অঞ্চল দেখাতে পারলাম, এইটা হচ্ছে ধান উৎপাদক অঞ্চল। যদি একটু এদিকে সরে আসে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মেইন জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা ঠিক জায়গাটাকে দেখাতে পেরেছি কিনা। আমরা যদি বলি গম উৎপাদক অঞ্চল, আমরা সবাই জানি উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়ানা, এইগুলো হচ্ছে মোস্টলি বেশি হয়, উত্তরপ্রদেশ গম বেশি হয়। আমরা তখন আবার সেই উত্তরপ্রদেশকে নিয়ে, এই পাঞ্জাবকে নিয়ে, হরিয়ানাকে নিয়ে এরকম করে আবার কোনো একটা জায়গা সার্কেল করে অন্য একটা ইমেজ দিলাম, সেটা কি দেখাচ্ছি আমরা সেখানে গম দেখাচ্ছি। এই হয়ে গেল গম উৎপাদক অঞ্চল। যে সমস্ত আমাদের কৃষিজ ফসলগুলো আছে বিভিন্ন জায়গায়। আবার দেখাচ্ছি কি দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, আমরা জানি নীলগিরি পর্বতের নিচে এখানে কর্ণাটক, কেরালা, এর মধ্যে এই জায়গার তামিলনাড়ু, এইখানটাতে কি আছে, দক্ষিণ ভারতের কফি বেশি উৎপাদন, আরো অন্যান্য উত্তর ভারতেও হয়, তার মধ্যে এই জায়গাটা আমাদের সকলে পরিচিত জায়গা, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। চা, যদি বলে ভারতের চা, যদি বলে পূর্ব ভারতের চা, এখানে আমরা একটু দেখবো পূর্ব ভারত যদি বলে উল্লেখ করে, ভারতের চা দিক এখানেও চা হয়, পূর্ব ভারতেও চা হয়, আবার তাই বললো পূর্ব ভারতের চা। আমরা কি করব, নিশ্চয় আবার পূর্ব দিকটা কোনটা, আমরা চলে যাবো পূর্ব দিক, নিশ্চয় মানে এই দিকটা, ডান দিকটা আমাদের, এখানে কি আসাম উপত্যকা অঞ্চল আছে, দার্জিলিং আছে, তাহলে এই জায়গাটাকে আমরা এই ভাগ করে একটু দাগ দিয়ে দিলাম। এই পার্বত্য অঞ্চলে আসাম এবং দার্জিলিং এই জায়গাটাতে কি চা হয়। কত নম্বরে সেখানে দেখা গেল চা 3 নম্বরে, তাহলে আমি এই জায়গাটাকে এর চিহ্ন দিয়ে 3 করে দিলাম। এখানে চা উৎপাদন হয় ভারতের পূর্ব ভারত, অন্যান্য দিকেও হতে পারে, এখানেও চা উৎপন্ন হয় দক্ষিণ ভারতের জায়গাটাতে। নেক্সট আমরা চলে আসছি শিল্পের বিভিন্ন অবস্থান। আমরা যখন শিল্প চ্যাপ্টারগুলো পড়বো, প্রত্যেকটা শিল্পের আলাদা আলাদা ম্যাটেরিয়ালস, কাঁচামাল, শিল্পের অবস্থানের কারণ বিভিন্ন আছে। তারপরে আমরা দেখব সেটা অবস্থান কোথায়। আমরা যদি আমাদের সিলেবাসটা দেখব কার্পাস বয়ন শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, লৌহ ইস্পাত শিল্প, বিভিন্ন ধরনের শিল্পগুলো আছে। এবং প্রত্যেকটা যখন আমরা পড়বো, আমরা যখন দেখবো লৌহ ইস্পাত শিল্প, যদি আমরা ধরে নিই লৌহ ইস্পাত শিল্প আমরা পড়ছি, আমাদের সারা ভারতের মধ্যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত, পূর্ব এবং মধ্য ভারতে, সারা ভারতের যত লৌহ ইস্পাত শিল্প তার মধ্যে বেশি অবস্থান করছে পূর্ব এবং মধ্য ভারতের অঞ্চলটিতে। আমরা এই জন্য কোশ্চেনও পাই, পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কি। আমরা পড়তে গিয়ে তারপরে আমরা দেখবো সেই জায়গাগুলোর নাম। সেখানে কেন না, সেখানে অন্যান্য কাঁচামালগুলোর অবস্থান পাশাপাশি বেশি পাওয়া যায়, ফলে সেখানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতি হয়েছে। এবার আমরা দেখবো সেই জায়গাটা কোন জায়গা। জামশেদপুর আমরা দেখেছি, এখানে জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প আছে। তাহলে ইম্পর্টেন্ট জায়গা একটা জামশেদপুর। জামশেদপুর কোন জায়গায়, এইরকম জায়গাটা হচ্ছে জামশেদপুর, জামশেদপুর হচ্ছে এইরকম জায়গাতে, এই হচ্ছে পশ্চিমবঙ্গ, এই জায়গাটা জামশেদপুর। ঠিক এরকম করে একে একে অন্যান্য, যেমন আহমেদাবাদ বস্ত্র শিল্পের জন্য সবাই আমরা জানি ইম্পর্টেন্ট জায়গা, আহমেদাবাদ যাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাহলে আহমেদাবাদ এই জায়গাটা আমরা কোন একটা নাম্বার 4 নাম্বার দিয়ে বলছি কি বস্ত্র বয়ন শিল্প। বস্ত্র বয়ন শিল্প বলেছে আমাদের, কিন্তু আমাদের নামটা বলেনি, আমাদের বলছে ভারতের একটি বস্ত্র বয়ন শিল্প কারখানা। তো ভারতে তো বিভিন্ন দিকে অন্যান্য জায়গাতে আছে,
জামনগরও আছে। আমরা বললাম কোন একটা জায়গা আমি দেখাবো, অমুক ছাত্রটা অমুক জায়গায় দেখালো, আমি এই জায়গাটা দেখালাম, তো তুমি কোন জায়গাটা দেখাচ্ছ? তোমাকে পারফেক্ট এখানে বলা নেই কি তুমি আহমেদাবাদে দেখাও, তুমি একটা ভারতের মোস্ট পপুলার জায়গা একটা দেখাচ্ছ, বস্ত্র অনুশীলন যেখানে হয়, তুমি দেখাচ্ছ এই জায়গাটা আহমেদাবাদ। তো তুমি তখন এইখানে ব্রেকেটে বস্ত্র অনুশীলন লেখা আছে, তুমি কি দেখাচ্ছ? তুমি ব্রেকেটে লিখে দেবে এখানে আহমেদাবাদ। অন্য ছাত্র অন্য দেখাতে পারে, তা তুমি সেখানে দেখাচ্ছ আহমেদাবাদ, তোমার জায়গাটা সেখানে তুমি লিখে দিয়েছো। আমি কি দেখাচ্ছি? তাহলে তোমার এই 4 নম্বরে তুমি এখানে নাম না লিখলেও হবে, তুমি এখানে নাম লিখে দিয়েছো নিচে আহমেদাবাদ, আমরা এখানে দেখালাম। এরকম মোটর গাড়ি নির্মাণ শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, আমরা ইঞ্জিনিয়ারিং শিল্প সেখানে দেখবো মোস্ট পপুলার জায়গা আমরা সবাই জানি বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম একটা উপকূলীয় পাশে অবস্থান করছে। এই বিশাখাপত্তনম এই জায়গাটাতে কি হয়? ইঞ্জিনিয়ারিং শিল্প আছে। 5 নাম্বার দিকে আমি লিখে দিলাম, এটা হচ্ছে কি বললো ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্প, তাহলে 5 নম্বর করে দিলাম ইঞ্জিনিয়ারিং শিল্প। কি তুমি কি কোন জায়গা দেখাচ্ছ? না তুমি বললে কি বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম এই জায়গা তোমার দেখানো হয়ে গেল। তাহলে আমি যে জায়গাটাকে দেখাবো, যদি বলে এবার বলতো যদি পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, যদি বলতো কি উত্তর ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, তাহলে আমরা আগে দেখবো কোন ভারত বলেছি, কোন দিকটায় বলেছে, সেটা উত্তর না পূর্ব না পশ্চিম, ঠিক? তাহলে আমি আগে দেখবো কি পূর্ব, তাহলে নিশ্চয়ই ঠিক আমাকে এই সাইডটায় হবে, এইদিকে যদি খুঁজে লাভ নাই, আমি পূর্ব দিকে খুঁজে দেবো। পূর্ব দিকে কোন জায়গাটায়? না এই জায়গাটা হচ্ছে বিশাখাপত্তনম। তাহলে আমরা মোটামুটি করে যখন যে চ্যাপ্টারগুলো পড়বো, যখন আলোচনা হবে, তোমরা বাড়িতে ভারতে একটা ম্যাপ নিবে, লুজ হোক বা খাতাও পাওয়া যায়, তোমরা রুল রাবার পেন্সিল দিয়ে একটা ম্যাপে কোনোদিন পর্বত করলে, কোনোদিন পাহাড় করলে, কোনোদিন নদী করলে, কোনোদিন কৃষি করলে, কোনোদিন শিল্প করলে, এক একটা করে করবে, আবার মিশিয়ে তোমার প্রয়োজন নেই, তুমি নেই তোমার হাতে এখন ম্যাপ, তুমি কি করবে? সেটাকে রুল রাবার দিয়ে করছো, আবার মিশিয়ে দেবে, আবার নতুন করে সেটা অন্য কোনো প্র্যাকটিস করবে। তুমি নিজে নিজে প্র্যাকটিস করে দেখছো না তোমার এই জায়গাটা ভুল হয়েছে, তুমি তখন আবার সেই জায়গাটাকে কারেকশন করে আবার নতুন করে তুমি আবার সেটাকে মুখস্থ সেই জায়গাটা করবে। এটা বারে বারে এটা প্র্যাকটিসের উপর। আমরা মানচিত্র অনুশীলনটা হচ্ছে আমি যতটা প্র্যাকটিস করব আমার ততটা সেই জায়গাগুলোর উপর নজর থাকবে বা মনে থাকবে। তাহলে আমরা শেষ প্রান্তে চলে এসেছি আজকের ক্লাসের। আমরা বাড়িতে এই লকডাউনের মধ্যে ছুটি, আমরা জানি সবাই জুন মাসের 10 তারিখ পর্যন্ত আপাতত আমাদের স্কুল বন্ধ থাকবে। এর মধ্যে আমরা বাইরে তো নিশ্চয়ই যাব না, আমরা সবাই জানি। আমরা ঘরে বসে থেকে মন দিয়ে বিভিন্ন যে টিভি কাস্ট করা হচ্ছে ক্লাসগুলো, সেই চ্যানেলগুলো একটু ফলো করবে বসে থেকে। সঙ্গে সঙ্গে আমরা কি করলাম অফ সময় তোমরা সেগুলোকে প্র্যাকটিস করে বাড়িতে। যদি কোনো রকম কোনো তোমাদের কনফিউশন হয় তোমরা জানাবে, বা আমাদের চ্যানেলের মধ্যে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তোমরা বা ফেসবুকও দেওয়া আছে, ইউটিউবও দেওয়া আছে, তোমরা সেখানেও দেখতে পারো। প্রতিনিয়ত তোমরা অবসর সময় তোমরা ঘরে বসেও আমি দেখতে পারো। ক্লাসটা আমি পেলাম না দেখতে, কিন্তু আমাদের এখন তার কি করব, তোমরা অবশ্যই আমাদের রাস্তা খোলা আছে, তোমরা ইউটিউবে দেখতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়, তোমরা ফেসবুকে দেখতে পারো, আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেওয়া থাকবে। আশা করছি তোমরা বাড়িতে বসে থেকে ভূগোলের বিভিন্ন বিষয়গুলো আস্তে আস্তে পড়ো এবং আস্তে আস্তে করে মনে করার চেষ্টা করো। একদিন হবে না, আস্তে আস্তে করে প্র্যাকটিস করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো।